Welcome students, welcome to my channel Poor Academy. আমি আশিস বসাক. Today's topic is application of calculus in commerce and economics. It's a relatively easy chapter, scoring chapter. কিন্তু এই টপিকটা এই অঙ্কগুলো সলভ করার জন্য তোমাকে নলেজ অফ ক্যালকুলাস, স্পেশালি ডিফারেন্সিয়েশন এবং একটু ইন্টিগ্রেশন এগুলো জানতে হবে। আর এর আরেকটা জিনিস হচ্ছে এখানে অনেকগুলো কমার্শিয়াল এবং ইকোনমিক্সের রিলেটেড টার্মস আছে, সেই টার্মসগুলোর সঙ্গেও পরিচিত হতে হবে। সুতরাং এই টপিকটা করার আগে তোমরা যারা ডিফারেন্সিয়েশন করোনি তারা অবশ্যই ডিফারেন্সিয়েশনটা করে তারপরে এই ভিডিওটা দেখবে। আর যারা ডিফারেন্সিয়েশন জানো, আজকে এই পার্ট 1 চ্যাপ্টারে আমরা তাদেরকে প্রথমেই যে কমার্স বা ইকোনমিক্স যারা পড়াশোনা করেছে তাদের যে কমার্শিয়াল এবং ইকোনমিক্স রিলেটেড যে টার্মসগুলো আছে সেই টার্মসগুলোর সঙ্গে আজকে আমরা অ্যাকোয়াইন্ট করব তোমাদের। তারপরে আমরা চলে যাব অঙ্কতে। শুরুতেই আমি দেখে নিচ্ছি যে ইকোনমিক্সে খুব একটা প্রচলিত ল আছে, দ্যাট ইজ ল অফ ডিম্যান্ড। ল অফ ডিম্যান্ড কি বলছে, এই ধরো আমি ফার্স্ট কোয়াড্রেন্টে আমি এই দিকটা ইউনিটস ডিম্যান্ডেড নিচ্ছি, যে লোকেদের ইউনিট কত ডিম্যান্ড করে, আর আমি একটা প্রাইস নিচ্ছি। আমরা জানি কি জিনিসপত্র যখন দাম বেশি থাকে তাহলে লোকের চাহিদা কম থাকে, আর যদি সেটা প্রাইসটা কমে যায় তাহলে আমার চাহিদাটা বেড়ে যায়। এটা তো ন্যাচারাল ব্যাপার। আজকে জিনিসের দাম যদি কোনো কারণে বেড়ে যায়, আমরা কম কনজিউম করব, তো কোয়ান্টিটি কনজামশন উড বি x1, ধরো P1 এ x1 হলো। যখন প্রাইসটা P1 থেকে নেমে P2 তে আসছে তখন কিন্তু আমরা x2 which is greater than x1 আমরা বেশি কোয়ান্টিটি কনজিউম করব। তো ল অফ ডিমান্ড কি বলছে? ল অফ ডিমান্ড বলছে যে কোয়ান্টিটি ডিমান্ডেড, যে আমরা কতটা কনজিউম করব, কোয়ান্টিটি ডিমান্ডেড ভ্যারিজ ইনভার্সলি উইথ দ্য প্রাইস। মানে ইনভার্সলি মানে উল্টো রিলেশন। প্রাইস যদি বাড়ে ডিমান্ড কম, প্রাইস কমলে ডিমান্ড কোয়ান্টিটি ডিমান্ডেড বেশি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইসের সঙ্গে ইউনিটসের একটা ইনভার্স রিলেশন আছে। ইনভার্স রিলেশন, তাহলে এটাই হচ্ছে ল অফ ডিমান্ড। আদার থিং রিমেনিং কনস্ট্যান্ট, কোয়ান্টিটি ডিমান্ডেড ভ্যারিজ ইনভার্সলি উইথ দ্য প্রাইস। ঠিক আছে, সাপোজ আমি পি প্রাইস ইজ ইকুয়াল টু বলছি 1000 প্লাস x/2 মাইনাস x²/3, এটা একটা ধরা হচ্ছে যে প্রাইস। তাহলে এই যে প্রাইসটা নির্ভর করছে কার উপর? এক্স এর উপর। তাহলে এটাকে প্রাইস ডিপেন্ডেন্ট অন এক্স, এভাবেও ফাংশনটাকে বলা যেতে পারে। দিস ইজ প্রাইস ফাংশন। তাহলে এইটা যদি আমি প্রাইস ফাংশন বলি, যে প্রাইস ফাংশনটা হচ্ছে এই রকমের হবে। তাহলে আমি যদি প্রাইস জানতে পারি, আর এইখানে এক্সটা কি? এক্সটা হচ্ছে নাম্বার অফ ইউনিটস, এক্স মানে হচ্ছে ইউনিটস। এবার দেখো সেলসটা তাহলে কত হবে? যদি আমি প্রাইসটা জানি, প্রাইসের সঙ্গে আমি ইউনিটস গুণ করে দিলেই সেলস হয়ে যাবে। তো সেলসকে ইকোনমিক্স বা কমার্সের টার্মসে অনেক সময় এটাকে রেভিনিউ বলে। রেভিনিউ মানে হচ্ছে সেলস। তো রেভিনিউ ইকুয়াল টু কত হচ্ছে? পি ইন্টু এক্স করবো, প্রাইস ইন্টু কোয়ান্টিটি এক্স। তাহলে যদি পি ইন্টু এক্স হয়, এই জায়গাটা কি হচ্ছে? 1000x প্লাস x²/2 মাইনাস x³/3। আমি সবগুলোকে এক্স দিয়ে এইদিকে গুণ করে দিলাম, রেভিনিউ বেরিয়ে গেল। আর এইদিকে সবগুলো এক্স দিয়ে গুণ করলাম, x², 1000x x²/2 হয়ে গেল, এটা মাইনাস x³/3 হয়ে গেল। তো এইটাই হয়ে গেল যে রেভিনিউ ফাংশন, মানে সেলস। অ্যাকচুয়ালি রেভিনিউ মানে হচ্ছে সেলস। তাহলে সেলসটা আমি পেয়ে গেছি। কেউ যদি বলে একটা অর্গানাইজেশনের, একটা প্রতিষ্ঠানের দিস ইজ দ্য প্রাইস ফাংশন, তাহলে তার রেভিনিউ ফাংশন কি হবে? এক্স দিয়ে গুণ করলেই রেভিনিউ পেয়ে যাচ্ছি। দিস ইজ দ্য রেভিনিউ ফাংশন। ক্লিয়ার? এবার রেভিনিউ ফাংশন যদি আমি বুঝতে পারি, তাহলে আমাকে যদি বলা হয় তাহলে অ্যাভারেজ রেভিনিউ ফাংশনটা কীরকম হবে? অ্যাভারেজ রেভিনিউ মানে কি?
টোটাল রেভিনিউকে যদি আমি নাম্বার অফ ইউনিটস দিয়ে ভাগ করে দিই তাহলে অ্যাভারেজ একটা সেল প্রাইস পেয়ে যাব, দ্যাট ইজ অ্যাভারেজ রেভিনিউ। তাহলে অ্যাভারেজ রেভিনিউটা কি হবে? অ্যাভারেজ রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউকে আমি যদি AR বলি, AR, তাহলে আমি প্রত্যেকটা PX কে X দিয়ে ডিভাইড করে দিচ্ছি আর এদিকেও তাহলে ডিভাইড হয়ে যাবে। তাহলে অ্যাভারেজ রেভিনিউ ইকুয়াল টু, এটাকে 1000 দিয়ে ভাগ করলে 1000x কে 1000 প্লাস x বাই 2 মাইনাস x স্কোয়ার বাই 3, মানে ঠিক অনেকটা প্রাইসকেই আবার ব্যাক করে চলে এলো। তাহলে প্রাইস ইন্টু কোয়ান্টিটি করে x করে আমার রেভিনিউ বেরিয়েছিল। রেভিনিউকে আবার যদি আমি রেভিনিউ থেকে যদি আমাকে অ্যাভারেজ রেভিনিউ বার করতে বলে তাহলে আমি দুদিকে রেভিনিউকে x দিয়ে ভাগ করে দেবো, ভাগ করে তাহলে যে প্রাইসটা হবে সেটাই হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ। তাহলে আমরা শিখলাম কি প্রথমে ল অফ ডিমান্ড, যে প্রাইস আর কোয়ান্টিটি ইনভার্সলি রিলেটেড। একটা প্রাইসের একটা ফাংশন বললাম যেটা নাকি এক্স এর সঙ্গে কিভাবে রিলেটেড হয় দেখিয়ে দিলাম। এবার সেলস ফাংশনে এলাম, সেলস ফাংশনটা কিভাবে প্রাইস ইনটু কোয়ান্টিটি করে এটা সেলস ফাংশন এলো, বা এটাকে রেভিনিউ ফাংশন বলতে পারি। রেভিনিউ থেকে অ্যাভারেজ রেভিনিউ ফাংশন এলো কি 1000 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটা বোঝা গেল। এবার যদি আমাকে বলে যে অ্যাভারেজ রেভিনিউ বা এই রেভিনিউ কার্ভের তোমার ম্যাক্সিমাম কোথায় হবে, ম্যাক্সিমাম করতে গেলে কি করতে হবে, যে এটা ক্যালকুলাসে কি করতে হয় আমরা জানি, ক্যালকুলাসের অ্যাপ্লিকেশনে ম্যাক্সিমাম করতে গেলে কি করতে হয়, যে এটাকে ডেরিভেটিভ করতে হয়। ডেরিভেটিভ করে 0 করতে হবে, 0 করার পর যে ভ্যালুগুলো আসবে x এর সেখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি তোমার নেগেটিভ আসে তাহলেই বলবো আমি রেভিনিউ কার্ভটা সেই পয়েন্টে কি হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে রেভিনিউ ম্যাক্সিমাম করতে গেলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে হবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে, সেগুলো অঙ্ক আমরা করব। আপাতত এটাই জানি যে সেলস ফাংশন বা রেভিনিউ ফাংশন এইটা, অ্যাভারেজ রেভিনিউ ফাংশন এইটা, এবং রেভিনিউ ফাংশনকে আমার ম্যাক্সিমাম করতে গেলে কি করতে হবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে হবে, সেখান থেকে এক্স এর ভ্যালু বের করতে হবে, এবং সেই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে যদি আসে ওটা নেগেটিভ তাহলে বলবো রেভিনিউ ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্যাট পয়েন্ট। এরপর আমরা পড়ব যে মার্জিনাল রেভিনিউ বলতে কি বোঝায়। সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সাপোজ 100 ইউনিটস যখন 100 ইউনিট সেল যখন করেছি, তার টোটাল রেভিনিউ ছিল, রেভিনিউ মানে সেলস, 100 ইউনিটসে রেভিনিউ ছিল, সাপোজ রেভিনিউ ছিল 1000, তাহলে বলা যেতে পারে যে এক পার ইউনিট কস্ট রেভিনিউ ছিল 10 টাকা। এবার আমি যদি 101টা ইউনিটস বিক্রি করতে চাই, একটা অ্যাডিশনাল, তাহলে আমি কি আগের দাম নাও পেতে পারি। অ্যাডিশনাল যদি আমি বিক্রি করতে চাই আমাকে হয়তো কিছুটা কম দামে বিক্রি করতে হবে, সবগুলো কমিয়ে দিতে হবে। সাপোজ 101টা ইউনিট যখন আমি বিক্রি করছি, তা দো সেলস আমার রেভিনিউ বিকামস হচ্ছে 1005. So what is the revenue I have earned for additional 1 units? Total 100 for selling, by selling 100 units, the total revenue collection is 1000. And when we want to sell 1100, our total revenue earned is 1500. So what is the revenue earned for additional 1 unit? তো অ্যাডিশনাল 1 ইউনিটের জন্য টোটাল রেভিনিউ হচ্ছে 1005 মাইনাস 1000 ইজ ইকুয়াল টু 5। এই 5 টাকাটা কি হচ্ছে মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ তাহলে বোঝা যাচ্ছে দ্য অ্যাডিশনাল রেভিনিউ আর্ন ₹5 ফর সেলিং অ্যাডিশনাল 1 ইউনিট। অ্যাডিশনাল 1 ইউনিট বিক্রি করার জন্য যে অ্যাডিশনাল সেলস ভ্যালু হয়েছে, দ্যাট ইজ দ্য মার্জিনাল রেভিনিউ। তো মার্জিনাল রেভিনিউ আমরা বুঝলাম। তাহলে মার্জিনাল রেভিনিউ আমি কি বলবো, হোয়াট ইজ মার্জিনাল রেভিনিউ? মার্জিনাল রেভিনিউ মিন্স রেভিনিউ আর্ন, মার্জিনাল রেভিনিউ মিন্স additional revenue earned
for nth units instead of selling n-1 units. তো n-1 একটা ইউনিট আগে পর্যন্ত যে রেভিনিউ ছিল সেখান থেকে আমি যদি একটা বেশি করি সেই nth ইউনিটের জন্য যে কতটা অ্যাডিশনাল হলো সেটাকেই বলা হবে মার্জিনাল রেভিনিউ। যেমন আমরা এক্সাম্পলে বলেছিলাম যে 1000 এর জন্য আমার মার্জিনাল কস্ট ইজ ফর 100 ইউনিট মার্জিনাল কস্ট ওয়াজ 1000, for 101 units what revenue was 1500. So additional revenue for this one unit is rupees 5. তো 5 হচ্ছে মার্জিনাল রেভিনিউ জাস্ট nth ইউনিট। যে আমরা n নাম্বার একটা ইউনিট কমার যে কস্ট তার থেকে আমি একটা বাড়িয়ে দিই তাহলে nth ইউনিটের জন্য যে অ্যাডিশনাল রেভিনিউ হচ্ছে সেই অ্যাডিশনাল রেভিনিউটাই বলা হবে আমার মার্জিনাল রেভিনিউ। তো এই যে আমাদের তাহলে হাউ টু ক্যালকুলেট দিস মার্জিনাল রেভিনিউ, আমার রেভিনিউ কার্ভ থেকে আমাকে মার্জিনাল রেভিনিউ কার্ভ বার করতে হবে। হাউ টু ক্যালকুলেট মার্জিনাল রেভিনিউ হচ্ছে বাই ডিফারেন্সিয়েশন। আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে দেবো। তাহলে আমি এই যে কাকে ফার্স্ট বাই ডিফারেন্সিয়েশন অফ রেভিনিউ ফাংশন, এই রেভিনিউ ফাংশনকে যদি আমি ডিফারেন্সিয়েশন আগের আমি যে সেলস বা রেভিনিউ কার্ভটা ছিল এরকম, তো একে যদি ডিফারেন্সিয়েট করে দিই তাহলেই বোঝা যাবে যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ দি সেল আর্ন ফর অ্যাডিশনাল 1 ইউনিট। আমি অ্যাপ্রক্সিমেট কথাটা বলছি এই ডিওয়াই/dx করে ডিফারেন্সিয়েশন করে যেটা বাড়বে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু আর্ন ফর সেলিং অ্যাডিশনাল ইউনিট। তো এখানে আমি dr/dx করে দেবো। তো আমার এখানে dr/dx কত হবে, এটা 0, এটা হয়ে যাচ্ছে এটা হচ্ছে 2x/2 minus 3x²/3। তো এটা 2 কেটে যাচ্ছে, 3 কেটে যাচ্ছে, এটা হচ্ছে x minus x²। তো x minus x² is the marginal revenue function. This is marginal revenue function এটাকেই বলা হয় মার্জিনাল রেভিনিউ ফাংশন। কিভাবে বের করব, রেভিনিউ ফাংশনকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, যেটা আসবে সেটাই হবে যে আমার মার্জিনাল রেভিনিউ ফাংশন। এবার যদি বলে এই মার্জিনাল রেভিনিউ 10 ইউনিটস হলে কতটা মার্জিনাল রেভিনিউ হবে, তাহলে মার্জিনাল রেভিনিউ অ্যাট 10 ইউনিটস যদি বলে তাহলে আমার এখানে x এর জায়গায় 10 বসিয়ে দেবো। এখানে 10 মাইনাস, তো এখানে কত হচ্ছে 10 মাইনাস 100 হয়ে যাচ্ছে, 10 মাইনাস 100 হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে 90। তাহলে এইটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে 10 ইউনিটে আমার মার্জিনাল রেভিনিউ -10, সেটা নাকি সম্ভব হয় না। তাহলে ফাংশনটা যদি আমি চেঞ্জ করে দিই, সাপোজ রেভিনিউ ফাংশনটা যদি আমি এইখানে প্লাস করে দিতাম, এই জায়গাটায় যদি এটা প্লাস থাকতো তাহলে ডেরিভেটিভ করলে আমার এখানে আসছে প্লাস, এটায় প্লাস, তাহলে এই জায়গাটায় 100 প্লাস 100, তাহলে এই জায়গাটায় আসছে 110 তখন হয়ে যাবে যে মার্জিনাল রেভিনিউ আর্ন অ্যাট দ্য রেট অফ when the production level is 10। তার মানে এটা কি 100টা কি মার্জিনাল রেভিনিউ, এটাই হচ্ছে মার্জিনাল রেভিনিউ। তাহলে এটা কি অ্যাপ্রক্সিমেট মার্জিনাল রেভিনিউ, বারবার এই কথাটা বলছি, অ্যাকচুয়াল না, এটা হচ্ছে রাফ ক্যালকুলেশন। অ্যাপ্রক্সিমেট এস্টিমেটেড মার্জিনাল রেভিনিউ when the production level is 10, তার মানে এটা অ্যাকচুয়ালি 11th আইটেমের মার্জিনাল রেভিনিউ। তো মার্জিনাল রেভিনিউ ফর 11th ইউনিটস হচ্ছে 110। ঠিক আছে, আমি এটাকে প্লাস করে দিয়ে চেঞ্জ করে দিলাম, নেগেটিভ আসছিল সেই জন্য আমি এটা চেঞ্জ করলাম।
তাহলে মার্জিনাল রেভিনিউ বোঝা গেল যে রেভিনিউ ফাংশনকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, মার্জিনাল রেভিনিউ কার্ভ আসবে। এই মার্জিনাল রেভিনিউ এবার যদি জানতে চাই কত অ্যাট 10 বা 20, সেখানে এক্স এর জায়গায় আমি সেই 10 বা 20 বসিয়ে 10 বসিয়ে দেবো, 10 আর 20 হলে 20 বসিয়ে দেবো, এটাই হবে মার্জিনাল রেভিনিউ। এইটা মার্জিনাল রেভিনিউ কি অ্যাকচুয়াল রেভিনিউ? নো, ইট ইজ এস্টিমেটেড অ্যাপ্রক্সিমেট মার্জিনাল রেভিনিউ। এই কিসের জন্য? অ্যাডিশনাল 1 ইউনিট when the production level is 10, তার মানে এটা হচ্ছে 11th ইউনিটের প্রোডাকশনের অ্যাপ্রক্সিমেট মার্জিনাল রেভিনিউ। তো প্রথম অঙ্ক অন রেভিনিউ, এটা দেওয়া আছে যে টোটাল রেভিনিউ ফাংশন ইজ গিভেন বাই একটা অর্গানাইজেশনের, দিস ইজ দ্য রেভিনিউ ফাংশন, সেলস ফাংশন। এক্স হচ্ছে ইউনিটস, 20x মাইনাস 0.5 x স্কোয়ার। তো কি বলেছে? ফাইন্ড দ্য অ্যাভারেজ রেভিনিউ ফাংশন। তো ফার্স্ট হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ ফাংশন, অ্যাভারেজ রেভিনিউ ফাংশন। তো অ্যাভারেজ রেভিনিউ ফাংশন কি করে বার করবে? টোটাল, ইফ ইউ ডিভাইড টোটাল রেভিনিউ ফাংশন বাই নাম্বার অফ ইউনিটস, তাহলে আমরা অ্যাভারেজ পাবো। এখানে নাম্বার অফ ইউনিটস হচ্ছে x। তো ইফ অ্যাভারেজ রেভিনিউ বের করতে গেলে আমাকে করতে হবে কি, যে r ডিভাইডেড বাই x। তো r ডিভাইডেড বাই x করলে এখানে কি আসছে? এই দিকটাও x দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে, x দিয়ে ডিভাইড হয়ে 20 মাইনাস এখানে একটা x কেটে যাচ্ছে 0.5x. when you divide x square by x it becomes 0.5x and 20 কে x দিয়ে ভাগ করলে 20. তো this is the average revenue function which is dependent on x. তো first part is done. Next হচ্ছে marginal revenue function. Number 2 marginal revenue. তো marginal revenue কি করে আগেই আমরা ডিসকাস করেছি, we'll calculate marginal revenue by differentiating revenue function. তাহলে approximate value of additional unit পাওয়া যায়, approximate বারবার বলছি। তো এখানে তাহলে ডিফারেন্সিয়েট করে দিই রেভিনিউ ফাংশনটাকে, তাহলে mr is equal to ddx r। তো ddx r হচ্ছে একে ডিফারেন্সিয়েট করতে দেবো, ddx of 20x minus 0.5 x square। তো ডিফারেন্সিয়েট করলে 20 মাইনাস এটা 0.5 into 2, তার মানে অনলি 1 আসছে, 1 into x। 20 minus x is the marginal revenue function. Clear? So 1 is done, second marginal revenue done. Now third question, what is the average revenue and marginal revenue when x equal to 10 units? তাহলে এখানে আমি দেখছি average revenue function this, তাহলে average revenue at x equal to 10 কত হবে? জাস্ট পুট করে দাও, 20 minus 1/2, 0.5 মানে 1/2 into 10 কেটে গেল 5, তার মানে 20 minus 5 equal to rupees 15 is the average revenue when number of units is 10. এটা চেঞ্জ হয়ে যাবে, যদি 10 এর জায়গায় 12 13 বলে, ফর্মুলা এখানে পুট করব, যেটা বের হবে সেটাই অ্যাভারেজ রেভিনিউ হয়ে যাবে। আরেকটা বলেছে মার্জিনাল রেভিনিউ, তাহলে মার্জিনাল রেভিনিউ অ্যাট x equal to 10 কত হবে? তাহলে মার্জিনাল রেভিনিউ ফাংশন হচ্ছে এটা, এখানে এটা বসিয়ে দিচ্ছি, এই যে এটা, তাহলে এটা ইকুয়াল টু 20 মাইনাস 10 ইকুয়াল টু রুপিস 10। এই যে মার্জিনাল রেভিনিউ অ্যাট x ইকুয়াল টু 10 বেরোলো, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালু ডিভাইড করে যেটা বেরোচ্ছে রেভিনিউকে, ইট ইজ অ্যাপ্রক্সিমেট রেভিনিউ অ্যাট 10 ইউনিটস, অ্যাকচুয়াল কিন্তু নয়। অ্যাপ্রক্সিমেট রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ, অ্যাপ্রক্সিমেট রেভিনিউ ফর আর্নিং অ্যাডিশনাল ইউনিট when 11th ইউনিটস। এই 10 ইউনিটসের জায়গায় আমি অ্যাডিশনাল নেক্সট হচ্ছে
11th, তাহলে 11th ইউনিট সেল করলে সেই এক্সট্রা 1 ইউনিট থেকে আমি অ্যাপ্রক্সিমেটলি কত পেতে পারি? 10 টাকা পাবো। কিন্তু অ্যাকচুয়ালি কি পাবো 10 টাকা, সেটা আলাদা ক্যালকুলেশন করতে হবে। কিন্তু এটা বলছে রাফলি এস্টিমেটেড ভ্যালু অফ রেভিনিউ when সেলস লেভেল ইজ 10। তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 11th ইউনিটের যে মার্জিনাল রেভিনিউ, অ্যাডিশনাল রেভিনিউ, এবং সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট রেভিনিউ ফর উই আর্ন ফ্রম বাই সেলিং 11th ইউনিট বিকজ দ্য প্রোডাকশন লেভেল ইজ 10। নেক্সট হচ্ছে কি, নেক্সট যেটা বলছে অ্যাকচুয়াল রেভিনিউ অ্যাট দিস লেভেল। অ্যাকচুয়াল রেভিনিউ, এখানে একটা ভুল হয়েছে, এখানে একটা লেখায় ভুল হয়েছে, এখানে হবে অ্যাকচুয়াল মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ, actual marginal revenue at this level. That means what is the marginal revenue when the level of output is 10. That means we are interested in calculating marginal revenue of 11th unit. 11th unit, 10 plus 1 11th unit. At 10th unit we will produce 11th unit. So what is the actual marginal revenue? Already we have calculated marginal revenue at level 10, that is expected revenue. Now we want to interested to calculate marginal revenue at this level. That means we want to calculate the marginal revenue of the 11th unit. So R11, how much? We put 11 equal to here, so 20 into 11 minus 0.5 11 square, it gives how much? দেখে নিচ্ছি, 20 into 11 minus 0.5 into 11 square, it gives 159.50. Now what is the revenue at 10th unit when total units is 10? So same formula, 20 into 10 minus 0.5 into 10 square, it gives 200 minus 0.5 into 10 square. This gives rupees 150. Clear? So what is the marginal revenue? This is actual marginal revenue at output level 10. That means MR of 11th unit. Here MR at level 10, actual MR, that means MR of the 11th unit. So we will calculate R11 minus R10. This gives 9.50. So MR of the 11th unit is rupees 9.50. Clear? This is the actual MR. So you see the MR which we have already calculated, expected MR is 10. So this is slightly different. Here it is 9.5 and expected value was 10. Clear? After having knowledge of revenue and marginal revenue curve function, now we are coming to cost function. So cost function is also dependent on, to some extent, partially on units x. So total cost function C dependent on x consists of two parts, fixed cost and variable cost. Fixed cost fixed cost means the cost which is independent of the level of output. Whatever be the output level,
ইট উইল রিমেন সেম। যেমন একটা বাড়ির ধরো হাউস রেন্ট, তো সেখানে 1000 ইউনিট প্রোডাকশন হোক আর 1 ইউনিট প্রোডাকশন হোক, 0 ইউনিট প্রোডাকশন হোক, তো রেন্ট তো তোমাকে দিতেই হবে। সো রেন্ট ইজ দ্য ফিক্সড কস্ট। এরকম কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, তাদের স্যালারি, এগুলোই হচ্ছে ফিক্সড কস্টের মধ্যে পড়ে, হুইচ ডাজ নট ডিপেন্ড অন লেভেল অফ আউটপুট এক্স। তো কস্ট ফাংশন ডিপেন্ড অন টু কস্ট। ফার্স্ট হচ্ছে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট মিন্স ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, অ্যান্ড দেন ভেরিয়েবল কস্ট, it is dependent on x. Variable cost is dependent on x. Now let us see একটা example দিয়ে, যে একটা example of total cost. Suppose total cost of a organization CX equal to 5000 plus 5x square plus 1/3 x cube. This is a cost function. তো এখানে which one is fixed cost? Fixed cost mean independent of x. এখানে দেখো কোনো x নেই, that is this one, this amount 5000 is fixed cost, and here 1/3 5 এরা কিন্তু dependent on x, so this two portion is variable cost. ভেরিয়েবল কস্ট। তো এই দুটো মিলিয়ে হচ্ছে টোটাল কস্ট ফাংশন। তো উই হ্যাভ আন্ডারস্টুড হোয়াট ইজ হাউ দ্য কস্ট ফাংশন লুকস লাইক। নাও কস্ট ফাংশন থেকে আমাকে যদি বলা হয় অ্যাভারেজ কস্ট ফাংশন, অ্যাভারেজ কস্ট এসি, এসি সেটা কি হবে? টোটাল কস্ট টিসি, টিসি টোটাল কস্ট ডিভাইডেড বাই এক্স ইউনিট। এটা তাহলে কত হচ্ছে? এটা তাহলে হবে 5000 divided by x plus এখানে x দিয়ে ভাগ করে দেবো 5x plus x cube by 3 কে x দিয়ে ভাগ করে দিচ্ছি x square by 3. This is average cost function. This is cost function. এবার number of unit total cost কে ভাগ করে আমরা পাচ্ছি average cost function. Now আগের মতোই marginal cost কি? Marginal cost আমরা কি হবে? Cost incurred for producing one additional unit. Suppose আমি 11 নম্বর ইউনিট আমি প্রোডাকশন করতে চাইছি, what would be the additional cost? আমার যদি 10th লেভেলে থাকে তাহলে 11th লেভেলে আমি 11th ইউনিট প্রোডাকশন করার জন্য কত ইউনিট করবে, that is the marginal cost. That means cost incurred for producing additional one unit. সেটা আমরা কি করে ভাববো? মার্জিনাল রেভিনিউ আমরা কি করে বের করেছিলাম? টোটাল রেভিনিউ করকে ডিভাইড করেছিলাম, ডেরিভেটিভ করেছিলাম। এই সিমিলারলি হেয়ার অলসো উইল গেট মার্জিনাল কস্ট এমসি বাই ডিডিএক্স সি। কস্ট কার্ভকে আমি যদি ডেরিভেটিভ করি ফার্স্ট অর্ডার, তাহলে আমি যেটা পাবো দ্যাট ইজ দ্য মার্জিনাল কস্ট। আমার এখানে কত হবে? ডিডিএক্স 5000 plus 5x square plus x cube by 3. এটাকে dx করলে কত হবে? এটা ডেরিভেটিভ, এটা 0, 10x plus 3x square by 3 কেটে গেল, তাহলে 10x plus x square. This is the marginal cost curve. A marginal cost curve যদি বলে what is the marginal cost of at 10th unit, তার মানে 11th ইউনিটের কস্ট কত? মার্জিনাল কস্ট at 10th means 11th এর কস্ট, অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আবার বলছি এখানে যে মার্জিনাল কস্ট বের হবে সেটা হচ্ছে আগের মতোই অ্যাপ্রক্সিমেট মার্জিনাল কস্ট। তো এমসি কত হবে at 10 ইউনিট? এক্স এর জায়গায় 10 ইউনিট আমি বসিয়ে দেবো, দ্যাট উইল বি দ্য মার্জিনাল কস্ট। অ্যাকচুয়ালি এখানে বলার কথা হচ্ছে by differentiating cost curve, total cost function will get marginal cost function. এখানে কস্টের মার্জিনাল কস্ট কার্ভের আমি যদি বলি মিনিমাম কি করে হবে, মিনিমামটা কি করে হবে? মিনিমাম হবে এখানে আবার এটাকে মার্জিনাল কস্ট কার্ভকে ডিফারেন্সিয়েট করতে হবে। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েট করব আর মিনিমাম সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, এবং ওখানে যদি এটাকে পজিটিভ হয় সেকেন্ড অর্ডার, তাহলেই সেই এক্স এর ভ্যালুতে এটা মার্জিনাল কস্টটা মিনিমাম হবে।
ডেরিভেটিভ চ্যাপ্টারের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু একটু পড়ে নিতে হবে এগুলো করার জন্য। তো আমি অঙ্ক করার সময় আরও বলে দেবো। নাও যাই হোক, সো কস্ট ফাংশন ইউ হ্যাভ আন্ডারস্টুড, কস্ট ফাংশন, দিস ইজ অ্যাভারেজ কস্ট ফাংশন। এবার যদি বলে হোয়াট ইজ মার্জিনাল কস্ট, অ্যাভারেজ কস্ট, দিস ইজ অ্যাভারেজ কস্ট, মার্জিনাল কস্ট বাই ডিফারেন্সিয়েটিং কস্ট। কিন্তু যদি বলে হোয়াট ইজ মার্জিনাল অ্যাভারেজ কস্ট, দ্যাট মিনস মার্জিনাল অ্যাভারেজ কস্ট। মার্জিনাল অ্যাভারেজ কস্ট কি করতে বেরোবে, ডিডিএক্স এসি। অ্যাভারেজ কস্টকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি, দেন ইউ উইল গেট মার্জিনাল অ্যাভারেজ কস্ট। সো মার্জিনাল কস্ট কি করে বের করবে, বাই ডিফারেন্সিয়েটিং কস্ট, টোটাল কস্ট ফাংশন। আর মার্জিনাল অ্যাভারেজ কস্ট বের হবে বাই ডিফারেন্সিয়েটিং অ্যাভারেজ কস্ট ফাংশন। ক্লিয়ার? তো এভাবে আমরা মার্জিনাল কস্ট, অ্যাভারেজ কস্ট এগুলো বার করব। তো এখানে দেখা যাক যে আমাদের কি করে কার্ভগুলো, মার্জিনাল কস্ট, অ্যাভারেজ কস্ট এগুলো কীরকম দেখতে হয় কীরকম। সাপোজ দিস ইজ দ্য পজিটিভ কোয়াড্রেন্ট, এখানে এক্স নিচ্ছি ইউনিটস, এখানে কস্ট নিচ্ছি। তো অ্যাভারেজ কস্ট কার্ভ লুকস লাইক দিস, অ্যাভারেজ কস্ট কার্ভ। মার্জিনাল কস্ট কার্ভ লুক লাইক দিস, মার্জিনাল কস্ট কার্ভ। তো দেখো, what is the minimum point of average cost curve, this. So you see the marginal cost curve intersect average cost curve at the minimum of average cost curve. এটা একটু লিখে নাও, marginal cost curve intersect AC at minimum of AC কাট করছে। তাহলে এখানে সেই ইউনিটসটা কত, এখানে পারপেন্ডিকুলার ড্র করলে এই x1 ইউনিট, এই x1 ইউনিটে যা মার্জিনাল কস্ট হবে, এইটা মার্জিনাল কস্ট হবে, এখানে এটা এমসি হবে, যা মার্জিনাল কস্ট হবে সেইখানে তোমার অ্যাভারেজ কস্টটার কার্ভের হচ্ছে সেটা মিনিমাম। তো মিনিমাম অফ অ্যাভারেজ কস্ট কার্ভ যেটা হবে, সেখান দিয়েই মার্জিনাল কস্ট কার্ভটা ইন্টারসেক্ট করবে অ্যাভারেজ কস্ট কার্ভকে। তাহলে আমি যদি এই মিনিমাম লেভেল অফ এসি বের করে দিই x1 ইউনিট, এই x1 ইউনিটে এমসি যা হবে এসিও তাই হবে। এই x1 ইউনিটে আবার রিপিট করছি, অ্যাভারেজ কস্ট ফাংশনের মিনিমাম যে পয়েন্ট আছে সেই পয়েন্ট দিয়ে এমসি কাট করবে, এটা ইকোনমিক্সে বলা আছে। সো আমি যদি এই ইউনিটটা পেয়ে যাই x1 ইউনিট, এটা হচ্ছে মিনিমাম অফ অ্যাভারেজ কার্ভ। এই x1 ইউনিটে, এই x1 ইউনিটে যা মার্জিনাল কস্ট হবে তাই অ্যাভারেজ কস্টের মিনিমামটাই হবে। তো এরকমই দেখতে হচ্ছে অ্যাভারেজ কার্ভ এবং মার্জিনাল কস্ট কার্ভ। এবার আমি চলে যাচ্ছি যে আমরা পরের ইয়েতে চলে যাচ্ছি যে ব্রেক ইভেন পয়েন্ট বা টোটাল কস্ট, নো লস নো প্রফিট কোন লেভেলে আসে। নাও উইল ডিসকাস হোয়াট ইজ ব্রেক ইভেন পয়েন্ট, BEP। ব্রেক ইভেন পয়েন্ট মানে হচ্ছে সেই লেভেল, দ্যাট লেভেল অফ আউটপুট at which total revenue equal to total cost, total revenue is equal to total cost, যেখানে কোনো প্রফিট লস কিছু হবে না, টোটাল যা খরচ তাই হচ্ছে সেলস, তাহলে নো প্রফিট নো লস। তো when profit is equal to 0, that level of output, that level of units is called the break even point. তো ব্রেক ইভেন পয়েন্ট মানে হচ্ছে যেখানে কোনো প্রফিট হবে না, লসও হবে না, দ্যাট মিনস টোটাল রেভিনিউ ইকুয়াল টু টোটাল কস্ট। তো আমি এখানে দুটো নিয়েছি যে কমার্সে ব্রেক ইভেন পয়েন্টটাকে কিভাবে দেখে আর ইকোনমিক্সে ব্রেক ইভেন পয়েন্টটাকে কিভাবে দেখে। ইন কমার্স তো ব্রেক ইভেন পয়েন্টে এটা একটু ইজি আছে। তো ব্রেক ইভেন পয়েন্টে দুটো লাইন যেটা আছে, কস্ট কার্ভ অ্যান্ড রেভিনিউ কার্ভ, দে আর লিনিয়ার। দেখতে পাচ্ছ দিস রেভিনিউ ফাংশন ইজ স্ট্রেট লাইন, লিনিয়ার, তাহলে একদম প্রপোর্শনেট হচ্ছে রেভিনিউ কার্ভটা। আর কস্ট কার্ভটা দুটো পার্ট আছে, আমরা বলছি কস্ট কার্ভ হচ্ছে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট। দিস ইজ ফিক্সড কস্ট, এটা রিমেইন সেম হোয়াট এভার বি দ্য ইউনিটস,
এখানে যা এখানে তা একই এই হাইটটা আছে, দ্যাট ইজ ফিক্সড কস্ট ইজ সেম, দিস ইজ ফিক্সড কস্ট। আর টোটাল কস্ট লাইন হচ্ছে, দিস ইজ দ্য টোটাল কস্ট লাইন। তো এই লেভেল অফ আউটপুটে টোটাল কস্ট কত হবে, এটা টোটাল কস্ট কার্ভ। The total cost curve, if it is total cost and this part is fixed cost, so this part is variable cost. তো এটা নিয়েই হচ্ছে টোটাল কস্ট। তো টোটাল কস্ট লাইন ও স্ট্রেট লাইন। at zero level of output আমার ফিক্সড কস্টটা লাগবেই, এখানে টোটাল কস্ট এটা। তো if output increases, fixed cost remains same, variable cost increases proportionately, the total cost line is also straight line. These two lines, one is revenue line and another straight line is total cost line. This total two straight line intersect at this point. এই পয়েন্টে দেখো এই x1 ইউনিটসে এখানে টোটাল রেভিনিউ যা হবে, টোটাল রেভিনিউ এখানে যেটা হবে, টোটাল রেভিনিউ যা হবে এখানে, হ্যাঁ, টোটাল কস্ট ইজ অলসো সেম। Total cost and total revenue is same. This amount is same at x unit. Same amount. So if total revenue and total cost is same, so there is no profit, no loss. So this is the break-even point. This is the break-even point in commerce. You see there is single break-even point because a straight line, two straight line intersect at a particular point. 2 point এখানে হবে না. So one break-even point. But in economics, you see, economics এর total যে sales line টা looks like this. এই রকম করে প্রথমে বাড়ছে তারপরে কমে যাচ্ছে। এইটা this is the sales line. And cost curve হচ্ছে linear না, curvy linear, এই রকম ভাবে হয়ে যাচ্ছে। তো see, দুটো পয়েন্টে total cost আর total revenue curve intersect করছে, this point and this point. So in economics at x1 unit I see total cost is equal to total revenue. At x2 units I also see total revenue is equal to total cost. So in economics there may be two break-even points at x1 units and at x unit. এইবার আমাকে তাহলে বলছি কি at B point is the point where total revenue equal to total sale, তাহলে আর profit equal to 0। তাহলে আমি প্রফিটের ফাংশনটা কিভাবে করব, প্রফিটকে আমি কি করব, profit is equal to profit function x is equal to cost is equal to revenue function rx minus cost which is cx। এটা আমরা জানি profit function, তো I can derive from revenue function and cost function, যে revenue function minus cost function করলেই profit function I get profit function। তো at break even point profit is equal to 0, that means revenue function equal to cost function। এখানে at break even point cost function is equal to revenue function। এবার আমরা এখানে যদি cost curve যেভাবে আমরা এর আগে এক্সাম্পলে দিয়েছি, এখানে cost curve বসিয়ে দেব, এখানে cost curve বসিয়ে দেব, এখানে revenue curve বসিয়ে দেব। এবার দুটো সলভ করব, x এর ইউনিট বেরোবে, দ্যাট x এর ইউনিট যদি একটা বেরোয় তাহলে one break even point, যদি দুটো x এর ভ্যালু বেরোয় there are two break even points। তো এইভাবে আমরা নেক্সটে আমরা চলে যাব যে ব্রেক ইভেন পয়েন্ট রিলেটেড আর অ্যাভারেজ মার্জিনাল রেভিনিউ রিলেটেড কিছু প্রবলেম। লেট আস সি our next problem, number 2, a monopoly company demand function. This is the demand function, price and quantity relation, demand function of a monopoly business. P price is equal to 1000 minus 2x. This is the demand function. Company will incur 30,000 as fixed cost. This is fixed cost independent of x, and rupees 300 per unit as variable cost. What is the level of at what level the company has break even point? So first আমরা break even point বার করব এটা। তো আমি জানি break even points means the point at which total revenue is equal to total cost or profit is equal to 0. So let us start
প্রথমে আমি রেভিনিউ ফাংশন করে নিচ্ছি। রেভিনিউ ফাংশন কি হবে? প্রাইস ইনটু কোয়ান্টিটি মিন্স এক্স, তো রেভিনিউ ফাংশন ইকুয়াল টু পি ইনটু এক্স। এই এক্স না কিন্তু এইটা বোঝাচ্ছে যে পি ইজ আ ফাংশন অফ এক্স ডিপেন্ডেন্ট অন এক্স। এখন পি ইনটু এক্স গুণ করছি, পি এক্স ইকুয়াল টু কি হবে? 1000 এক্স মাইনাস 2x square. So this is the revenue function of the company. What is the cost function of the company? Cost function হচ্ছে two part, fixed cost and variable cost. তো 30,000 company is incurring fixed cost. তো fixed cost 30,000 plus variable cost dependent on x. 300 per unit. That means 300 per unit. So for x unit 300x variable cost, 300x is the variable cost. So this is the revenue function, this is cost function. So what will be the profit function? Profit function revenue minus cost. That means 1000 x minus 2x square minus 30,000 পুরোটা বাদ যাবে, minus 30,000 minus 300x, so it becomes 700x minus 2x square minus 30,000. 7x minus 2x square minus 30,000. 30,000 is company's fixed cost. So this is the profit function. So first question is, at what level company has break-even point? So you can take either RC is RX equal to CX. Revenue is equal to cost function করে আমরা this equal to this করে দিয়ে x সলভ করলে x বেরিয়ে যাবে। or আমি প্রফিট যে ফাংশনটা আছে ব্রেক ইভেন পয়েন্ট নো প্রফিট, দ্যাট মিন্স ইট ইজ ইকুয়াল টু 0 করে দিলে যেটা হবে সেটাই হবে অ্যানসার। সাপোজ আমি এটা দিয়ে করছি প্রফিট ইজ ইকুয়াল টু 0, তাহলে when এখানে উপরে চলে যাচ্ছি, when profit is equal to 0, কি হচ্ছে এখানে? profit is equal to 0 হলে 700x minus 2x square minus 3000 equal to 0 হবে। profit is equal to 0। এখান থেকে আমি এ করে নিচ্ছি, minus 2x square কমন নিয়ে নিচ্ছি, minus 2x না minus 2 কমন নিলে কি থাকছে? 350x minus 350x, এখান থেকে হচ্ছে প্লাস 2x minus 1000 তো 1000 minus 30,000 হবে, minus 30,000 15,000 equal to 0। তো এখান থেকে নাও সিম্পলিফাইং, সিম্পলিফাই করে দিচ্ছি, এটা ওইদিকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো কি দাঁড়াচ্ছে? 2x square minus 350x, এটা প্লাস হবে, এখানে মাইনাস কমন নিচ্ছি, প্লাস 15,000 equal to 0। এবার আমি এটাকে কি করে করব? ভুল হচ্ছে, মাইনাস কমন নিলে এটা x square হবে, x square। তো
এবার এখান থেকে কমন এটা 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 কি হবে মিডলটন ফ্যাক্টর 300 into 50 equal to 15,000. So x square minus 300x minus 50x plus 15,000 is equal to 0. এখান থেকে x কমন নিচ্ছি, taking x common, x minus 300 minus 50 x minus 300 is equal to 0. এখান থেকে চলে যাচ্ছে এখানে, তো কি থাকছে x minus 300 into x minus 50 equal to 0. Therefore x equal to 300 or 50. So এখানে economics sense, in economics sense we have already learned there may be two break-even point. So here we see that there are two break-even point at x equal to 300 and x equal to 550 units when there will be no profit, no loss. That means total revenue is equal to total cost. Next problem, problem number 2, the units to be produced for profit. Unit to be produced for profit. কত ইউনিটস প্রোডাকশন করা হবে যাতে আমার প্রফিট হয়। তো প্রফিট ফাংশনটা আমি জানি কি, প্রফিট ফাংশন হচ্ছে this is the profit function. Profit function এটা হচ্ছে profit function. Profit function এটা 700. Profit function x equal to 700 x minus 2x square minus 30,000. This is profit function. So it says when the units to be produced for profit. So if this is profit function, the profit হবে, that means profit would be greater than 0. If there is loss, negative হবে, তো greater than 0 হতে হবে। ওকে, greater than 0 যদি হবে, আমি মাইনাস কমন নিয়ে নিচ্ছি, মাইনাস নিয়ে নিলে কমন কত থাকছে, এটা হয়ে যাবে 2x স্কয়ার minus 700x plus 30,000 greater than 0, both side multiplied by minus 1. তো এটা পজিটিভ হয়ে যাচ্ছে, গ্রেটার দ্যান লেস দ্যান কনভার্ট হয়ে যাচ্ছে, 2x স্কয়ার minus 700x plus 30,000 লেস দ্যান 0. তো 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, x স্কয়ার minus 350x plus 15,000 less than 0. তো আগের মতোই, আগের ফাংশনটাই হচ্ছে x minus 300 x minus 50 less than 0. আগেটা ইকুয়াল 0 ছিল, এখন প্রফিট হতে গেলে গ্রেটার দ্যান 0 হতে হবে, সেটা কন্ডিশন মাইনাস কমন নিয়ে এটা লেস দ্যানে কনভার্ট হয়ে যাবে। এবার আমরা নাম্বার লাইন করব, এটা আমি বুঝে দিচ্ছি। নাম্বার লাইন করছি, সো ইউ সি, যদি আমি লম্বা লাইন করি, আমার দুটো x আছে 50 আছে 30 300। তো ইফ আই পুট x লেস দ্যান 50, কি হবে এখানে লেস দ্যান 50, দিস ইজ নেগেটিভ, 50 মাইনাস 300 মাইনাস 250 নেগেটিভ, আর এখানে হচ্ছে 40, suppose এখানে 40 ভ্যালু 40, this is 40 হলে this one is নেগেটিভ, আর এখানে 40 হলে this one also 40 minus 50 নেগেটিভ। তো নেগেটিভ নেগেটিভ মাল্টিপ্লাই করলে এই জোনটা আসছে পজিটিভ, এই জোনটা পজিটিভ। এবার 50 থেকে 300 এর মধ্যে যে কোনো ভ্যালু দেওয়া যায়, সাপোজ 100 হলে, নাও ইউ সি দিস ওয়ান ইজ 100 minus 300 নেগেটিভ and 100 minus 300 is positive, negative positive, multiply করো negative, তো this portion negative। এবার এইদিকে যাই, সাপোজ 350 তো 350 বলে this one 350 positive, here it is positive, তো positive into positive, 350 ধরেছি, 350 positive, 350 minus 50 positive, positive positive
positive, this is also positive, but our condition is less than 0 হতে হবে, তো this portion হচ্ছে less than 0 তে আছে, that means price, the profit will incur when the number of units is 50 to 300. আমার কি চেয়েছে, unit to be produced for profit, তো unit to be produced for profit is units to be produced for profit is 50 to 300 units. এই রেঞ্জে সব সময় কি হচ্ছে, এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করলে এটা হচ্ছে প্রফিট জোনে পড়বে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য মার্জিনাল রেভিনিউ অ্যান্ড দি মার্জিনাল কস্ট। তাহলে রেভিনিউ কার্ভ ছিল এটা, তো মার্জিনাল রেভিনিউ মিন্স ডি ডিএক্স আর ইকুয়াল টু ডিডিএক্স, এর ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ অফ 1000x minus 2x square equal to, এটা ডেরিভেটিভ করলে 1000 minus 4x. So this is the marginal revenue function. And now cost curve CX, cost curve is was 30,000 fixed cost plus 300x. So MC marginal cost is equal to, এটা ডেরিভেটিভ হবে cost curve d dc dx equal to d dx 30,000 plus 300x equal to a constant definition 0, 300x 300. So this is the marginal cost curve. Clear? So I conclude the part 1. So those who have viewed the year are requested to share this video as many as possible to their friends, relatives, so that the purpose or hard labor behind making this video is fulfilled. And also you are requested to give likes if it deserve, of course, and you are requested also to subscribe my channel. And after studying this part 1 video, I will next publish part 2 on the same topic. There will be more sums and very very good sum, so I hope you will also view that video. Thank you.